আসসালামু আলাইকুম। আমি রাতুল আল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, অনার্স ফার্স্ট ইয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স এক্স। তো আজকে আমি আলোচনা করব মৌলিক বেসিক অর্থনীতির যোগান তত্ত্ব নিয়ে। যোগান তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে যোগান, সংকুচন, সম্প্রসারণ ও হ্রাস বৃদ্ধি। মানে যোগানের সংকুচন, সম্প্রসারণ এবং যোগানের হ্রাস বৃদ্ধি। তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস, কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে যোগান, সংকোচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও, তারপর হচ্ছে বিস্তারিত আলোচনা করো, এরকম থাকতে পারে। তো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে ফেলুন, কারণ নেক্সটের যে ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আসবো সেগুলো আপনারা অতি সহজেই পেয়ে ফেলবেন। তো কথা বাড়াবো না, ক্লাসে চলে যাব। এখন প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে যোগানের সংকোচন এবং সম্প্রসারণ। এখন যোগানের সংকোচন এবং সম্প্রসারণ যদি আমরা আলোচনা করি, প্রথমে আসে যে যোগান, সংকোচন, সম্প্রসারণ কাকে বলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অথবা অন্যান্য অবস্থা স্থির থেকে দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাকে বলা হবে যোগান, সংকোচন, সম্প্রসারণ। তো এই যোগান, সংকোচন এবং সম্প্রসারণকে আমরা কি করব, একটা চিত্রের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা কি করব, নর্মালি একটা চিত্র অঙ্কন করব। হ্যাঁ, তো আমি মূলত হাতের মাধ্যমে চিত্রটা অঙ্কন করতেছি। পরীক্ষার মধ্যে অবশ্যই আমাদেরকে স্কেলের মাধ্যমে চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা লম্ব অক্ষে দাম দেখাবো এবং ভূমি অক্ষে যোগানের পরিমাণটা দেখাবো। হ্যাঁ, পরিমাণ। তাহলে তো এটা হচ্ছে একটা চিত্র। হ্যাঁ, যেটা যোগান, সংকোচন এবং সম্প্রসারণের যে বিস্তারিত আলোচনা সেটা এই চিত্রের মাধ্যমে আমরা এখন উপস্থাপন করব। তো এখন এই চিত্রটা যদি আমরা আলোচনা করি বা ব্যাখ্যা দিই, তাহলে দেখা যায় যে লম্ব অক্ষে বা ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেখিয়েছি এবং ভূমি অক্ষে বা এক্স অক্ষে যোগানের পরিমাণ দেখিয়েছি। আর এস রেখা হচ্ছে যোগান রেখা, আর এই P0 হচ্ছে প্রাথমিক দাম, আর এই প্রাথমিক দামে যোগানের পরিমাণ হচ্ছে M0। তো এই দ্রব্যের দাম যখন এই P0 থেকে P1 এ বৃদ্ধি পাবে, তখন এই যোগানের পরিমাণটা M0 থেকে M1 এ সম্প্রসারিত হবে। আবার দ্রব্যের দাম যখন এই P1 থেকে P0 তে হ্রাস পাবে, তখন যোগানের পরিমাণটা M1 থেকে M0 তে সংকুচিত হবে। এই যোগানের সংকোচন এবং সম্প্রসারণকে যোগানের সঞ্চালনও বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে এই যোগানের পরিমাণটা একটা রেখার মধ্যেই কি উঠানামা করতেছে। তো এই যোগান, সংকোচন এবং সম্প্রসারণকে আমরা একই রেখার মধ্যে যখন উঠানামা করতেছে, এটাকে আমরা বলতে পারি যে যোগানের পরিমাণের পরিবর্তনও বলা হয়। ঠিক আছে, মানে যোগানের সংকোচন এবং সম্প্রসারণকে যোগানের পরিমাণের পরিবর্তনও বলা হয়। তো আশা করি যোগান, সংকোচন এবং সম্প্রসারণের যে আলোচনাটা সেটা বুঝতে পেরেছেন। তারপর আমরা আলোচনা করব যোগানের হ্রাস বৃদ্ধি। এই হ্রাস বৃদ্ধি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো যোগানের হ্রাস বৃদ্ধি নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তো প্রথমে আসে যে যোগানের হ্রাস বৃদ্ধি কাকে বলে। যোগানের হ্রাস বৃদ্ধি হচ্ছে এই যোগান, সংকোচন এবং সম্প্রসারণের বিপরীত। কিভাবে বিপরীত? যেমন সংজ্ঞাটা যদি আমরা দেই, তাহলে দেখা যায় যে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাকে বলা হবে যোগানের হ্রাস বৃদ্ধি। যেমন উপকরণের দাম যদি বৃদ্ধি পায় বা উপকরণের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে যোগানের পরিমাণটা হ্রাস পাবে। আবার উপকরণের দাম যদি কমে যায়, তাহলে যোগানের পরিমাণটা কি বৃদ্ধি পাবে। অনুরূপভাবে যদি আমরা বলি, তাহলে দেখা যায় যে ধরুন সরকার
উৎপাদন খাতে কি করলো, ভর্তুকি প্রদান করলো। সেক্ষেত্রে সরকার যদি ভর্তুকি প্রদান করে তাহলে উপকরণের দাম বা উৎপাদন ব্যয়টা কি হ্রাস পাবে, ফলে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে, যোগানের পরিমাণটাও কি বৃদ্ধি পাবে। আবার সরকার যদি উৎপাদন খাতে কর প্রয়োগ করে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে উৎপাদন ব্যয়টা বেড়ে যাবে, যার ফলে উৎপাদন পরিমাণটা কমে যাবে, ফলে যোগানের পরিমাণটাও কি অটোমেটিকলি কমে যাবে। তো এই যোগানের হ্রাস বৃদ্ধির ফলে যোগান রেখার কি স্থান পরিবর্তন করে থাকে। যেমন যোগানের পরিমাণটা বৃদ্ধি পেলে যোগান রেখাটা ডান দিকে স্থান পরিবর্তন করবে, আবার যোগানের পরিমাণটা হ্রাস পেলে যোগান রেখাটা কি হবে, বাম দিকে স্থান পরিবর্তন করবে। তো আমরা এখন দেখব হচ্ছে যোগান রেখার যে চিত্রটা, যোগান হ্রাস বৃদ্ধির যে চিত্রটা, সেই চিত্রটার মাধ্যমে আরেকটু ডিপলি আলোচনা করব। তো প্রথমে আমরা কি করব, যোগান হ্রাস বৃদ্ধির যে একটা চিত্র রয়েছে সেই চিত্রটা আমরা কি করব, অঙ্কন করব। নর্মালি আমরা লম্ব অক্ষে ওয়াই, ভূমি অক্ষে এক্স, এটা হচ্ছে ও বা 0। তো আমরা জানি যোগানের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দামটা কি থাকবে, স্থির থাকবে। তো আমরা কি ধরেছি, দামটা স্থির নিয়েছি এখানে পি, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রাথমিক যোগান, তারপর আরেকটা যোগান রেখা দিব আমরা, তারপর এখানে দিব আরেকটা যোগান। তো আমরা লম্ব অক্ষে দেখিয়েছি হচ্ছে দ্রব্যের দাম এবং ভূমি অক্ষে দেখিয়েছি যোগানের পরিমাণ। তো এটাকে আমরা নাম দিয়ে দিব অলরেডি M2 M1। ওকে, তো আমরা এখন কি করব, এখন যোগানের হ্রাস বৃদ্ধির যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা বিস্তারিত আলোচনা করব। আমি মূলত হাতে নর্মালি চিত্রটা অঙ্কন করেছি, চিত্রটা দেখতে অবশ্যই একটু বিশ্রী হয়েছে। তো আমরা পরীক্ষার মধ্যে অবশ্যই স্কেলের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা চিত্রগুলো অঙ্কন করব। তো এই চিত্রটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে আমরা লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেখিয়েছি এবং ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে যোগানের পরিমাণ দেখিয়েছি। এই এস রেখা হচ্ছে প্রাথমিক যোগান রেখা। আর এই যে দামটা তো অবশ্যই স্থির থাকবে। তো এই উপি দামে প্রাথমিক যে যোগানের পরিমাণ, সেই প্রাথমিক যোগানের পরিমাণটা হচ্ছে এম পরিমাণ, ও এম পরিমাণ। এখন সরকার যদি উৎপাদন ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে অথবা কোনো কারণে উপকরণের দাম যদি হ্রাস পায়, সেক্ষেত্রে এই যোগানের পরিমাণটা কি হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ ও এম থেকে ও এম 1-এ বৃদ্ধি পাবে, যার ফলে যোগান রেখাটা কি হবে, ডান দিকে স্থান পরিবর্তন করবে, যা SS1 দ্বারা আমরা চিহ্নিত করেছি। তারপর সরকার যদি উৎপাদন ক্ষেত্রে কর আরোপ করে অথবা কোনো কারণে উপকরণের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণটা কি হবে, ও এম থেকে ও এম 2-তে হ্রাস পাবে, ফলে যোগান রেখাটা কি ডান থেকে বাম দিকে স্থান পরিবর্তন করবে, যা SS2 দ্বারা আমরা চিহ্নিত করেছি। তো এইখানে আমরা এই যোগানের হ্রাস বৃদ্ধিকে যোগান রেখার স্থানান্তরও বলতে পারি আর কি, কারণ আমরা দেখতেছি যে এখানে যোগান রেখাটা কি স্থান পরিবর্তন করেছে। তারপর এই যোগানের হ্রাস বৃদ্ধিকে আমরা যোগানের পরিবর্তনও বলতে পারি, অর্থাৎ এই দুইটা হচ্ছে অপর নাম। যোগানের হ্রাস বৃদ্ধির অপর নাম হচ্ছে যোগান রেখার স্থানান্তর, আবার যোগানের পরিবর্তনও বলা হয়। তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন স্পষ্টভাবে। তো অনেক সময় আবার পরীক্ষার মধ্যে আসে যে যোগান সংকোচনের সম্প্রসারণ এবং যোগানের হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একেবারেই সিম্পল, জাস্ট আমরা মাথার মধ্যে একটা সিকোয়েন্স মনে রাখবো, ঠিক আছে। তো আমরা প্রথমে দিব এই দুইটার সংজ্ঞা, যোগান সংকোচন সম্প্রসারণ এবং
যোগানের হ্রাস বৃদ্ধি, এই দুইটার সংজ্ঞা আমরা আলাদাভাবে দিয়ে দিব। তাহলে কি আমাদের একটা পার্থক্য হয়ে গেল। তারপর আমরা যে দুইটা চিত্র অঙ্কন করেছি সেই দুইটা চিত্র আমরা অঙ্কন করে দেব। তাহলে কি দুইটা পার্থক্য হয়ে গেল। তারপর অপর নাম, অপর নাম কিন্তু দুইটার চিত্রের মধ্যেই দুইটা অপর নাম আমরা দেখিয়েছি। তো এই দুইটা অপর নাম যদি দিই তাহলে আমাদের কি হবে, চারটা পার্থক্য হয়ে যাবে। অপর নামটা আমি আবার বলে দিই যে যোগান সংকোচন এবং সম্প্রসারণকে যোগানের সঞ্চারণ বলা হয়, আবার যোগানের পরিমাণের পরিবর্তনও বলা হয়। তারপর যোগানের হ্রাস বৃদ্ধিকে যোগান রেখার স্থানান্তর বলা হয় এবং যোগানের পরিবর্তনও বলা হয়। তো আমরা কি পেলাম, চারটা পার্থক্য অলরেডি পেয়ে গেলাম। তারপর হচ্ছে দাম। আমরা কিন্তু দুইটা চিত্রের মধ্যে লক্ষ্য করেছি যে প্রথম যে সংকোচন সম্প্রসারণের মধ্যে একাধিক দাম কিন্তু আমরা দেখিয়েছি, কিন্তু এই হ্রাস বৃদ্ধির মধ্যে কি জাস্ট একটা নির্দিষ্ট দাম থাকবে। তো আমরা এই দামটাও কি পার্থক্য হিসেবে উপস্থাপন করতে পারি। তারপর হচ্ছে রেখা। যোগান সংকোচন এবং সম্প্রসারণের মধ্যে একটি রেখাই কিন্তু আমরা দেখিয়েছি। এই যোগানের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কি আমরা একাধিক যোগান রেখা দেখতেছি। তো এই যে নর্মালি এখানে 5টা, কিন্তু এই যে দুইটা নাম যদি আমরা আলাদাভাবে পার্থক্য দিই তাহলে কি আমরা 6টা পার্থক্য পেয়ে গেলাম। আশা করি এই 6টা পার্থক্য দিলেই এনাফ নর্মালি। তো আশা করি আমার ক্লাসটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। তো এই ক্লাসটা যদি আপনি মনে করেন আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখলে তারা একটু হলেও উপকৃত হবে, তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন। আর সর্বোপরি ক্লাসটা কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।